অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রুলিং। ছাত্র আন্দোলনে প্রতিটি গুলির বিচার হবে, নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত। বৃষ্টি মাথায় নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। বিএনপির সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস। নেতারা বললেন, গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের আর কোনো শঙ্কা নেই। ছুটির দিনেও শিক্ষার্থীদের ব্যস্ততা, ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি সড়ক ও ফুটপাতে পরিচ্ছন্নতা অভিযান। আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন। এবং চালু হলো রাজধানীর তেজগাঁ সহ দেশের বেশ কয়েকটি থানা। সহকর্মী হারানোর বেদনা নিয়ে যোগ দিলেন পুলিশ সদস্যরা, জানালেন কমান্ড মেনেই কাজ করেছে বাহিনী। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। যাত্রা শুরু করে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার। সাফারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অতীতের সরকারগুলোর শপথ পরবর্তী শ্রদ্ধা জ্ঞাপনের রীতির সঙ্গে যোগ হলো ভাষা শহীদদের অবদান স্মরণের। হিসেবে সরকারি ছুটি হলেও সদ্য সমাপ্ত গণ অভ্যুত্থানের পথ পেয়ে বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিন। শুক্রবার বেলা 10টার আগে হেলিকপ্টারে উড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন সরকারে থাকা অন্য উপদেষ্টারাও। ঠিক 10টায় জাতীয় স্মৃতিসৌধের বেদিমূলে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। তিন বাহিনীর চৌকস সদস্যরা সশস্ত্র সালামে সম্মান জানান, বাজানো হয় বিউগলও। এরপর অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নেয়া অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। রীতি অনুযায়ী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে নিজের মন্তব্য লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনী ও পুলিশ প্রধান, মন্ত্রিপরিষদ সচিব সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। পরে হেলিকপ্টারেই ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা সহ অন্য নীতি নির্ধারকরা। যে মিনার থেকে সর্বত্র ছড়িয়ে পড়েছিল রাষ্ট্র সংস্কারে দ্রোহের ডাক, যেখান থেকে ঘোষিত হয়েছিল সরকার পতনের এক দফা দাবি, সেই স্মৃতির মিনারে ছুটে যান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। অতীতের সরকারগুলোর শপথ পরবর্তী শ্রদ্ধা জানানোর রীতির সঙ্গে যোগ হল ভাষা শহীদদের অবদান স্মরণেরও। শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় এই দুটি কর্মসূচির মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা নতুন নীতি নির্ধারকরা দেশ পরিচালনার কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে শুরু করলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টারা। আর অভিজ্ঞরাও চাইছেন তারুণ্যের শক্তির সঙ্গে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থনীতির ভঙ্গুর অবকাঠামো আবারও শক্তিশালী করার। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এসেছে কাঙ্ক্ষিত বিজয়। তবে এখনো অনেক কাজ বাকি আছে, অনেক চ্যালেঞ্জ। নতুন করে গড়তে হবে দেশের প্রতিটি খাতকে। শপথ নেয়ার পরদিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পর ঢেলে সাজাতে হবে ব্যাংকিং খাতকে, স্বাভাবিক করতে হবে সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে। নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে একটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে। তরুণদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সবাই মিলে দ্রুতই দেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দর একটি পরিস্থিতিতে নিয়ে এসে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নিয়ম মেনে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমাদের যারা সিনিয়র সিটিজেন, নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রিফরমেশনগুলো করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব। অচিরেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে চালানো প্রতিটি গুলির বিচার করা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে দ্রুতই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে গণমাধ্যমে কোনো বিজ্ঞাপন বা প্রচারণায় ডক্টর ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ৭১-এর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে অনানুষ্ঠানিক বৈঠকে বসে বৃহস্পতিবার রাতে শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার ছুটির দিন হলেও প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় তাঁর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় বেলা 12:15টার দিকে। মাঝখানে জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে বিকেল 4:15টার দিকে শেষ হয় উপদেষ্টা পরিষদের প্রথম সভা। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা গণমাধ্যমকে জানান, প্রথম বৈঠকে প্রাধান্য পেয়েছে আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক সংক্রান্ত বিষয়াবলী। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে। আলোচনা হয় সাম্প্রতিক ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার বিষয়েও। আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়, সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। এ সময় নতুন সরকারের মেয়াদকাল নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করতে। নতুন সরকারে কিভাবে শিক্ষার্থীদের আরো সম্পৃক্ত করা যায় সে বিষয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদে। এটার প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকমভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। উপদেষ্টারা জানান, ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার রংপুর যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের 13 উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন প্রতিরক্ষা সহ 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ। আইন মন্ত্রণালয়ে ডক্টর আসিফ নজরুল এবং স্বরাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পেয়েছেন তথ্য প্রযুক্তি ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। বৃহস্পতিবার রাতে শপথের মাধ্যমে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পথ চলা শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা সহ 13 উপদেষ্টার দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পেয়েছেন প্রতিরক্ষা, সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয়, তথ্য, বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য সহ 27টি মন্ত্রণালয়ের। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব রয়েছে তার হাতেই।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিবেশবিদ সৈয়দা রিজাউনা হাসানকে দেওয়া হয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব। মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান দায়িত্ব পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়টির সাবেক সচিব তৌহিদ হোসেন। ফরিদ আক্তারকে দেওয়া হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের সাবেক নেতা আফম খালিদ হোসেনকে। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শারমিন মুর্শিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আফজাল হোসেন, সময় সংবাদ। হোসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে রুলিং দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যেহেতু এমন সরকারের কোনো বিধান সংবিধানে নেই, সে কারণে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে এ বিষয়ে আপিল বিভাগের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি। শপথের আগেই এই মতামত জানতে চান তিনি। এর পরিপ্রেক্ষিতে দুর্যোগকালীন সময়ে মধ্যবর্তী সরকার দরকার বলে মত দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, যা জানাজানি হয় গতকাল শুক্রবার রাতে। এর আগে বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের 14 উপদেষ্টা। তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। এজন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলছে সংস্থাটি। গতকাল সকালে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এ তথ্য জানান। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার একদিন পরই বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতিসংঘ। শুক্রবার সকাল 11:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আধা ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন গোয়েন লুইস। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অর্থনীতি বিষয়ে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে সব দলমতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা। We all have a responsibility for calm and peace on the streets, for all of the violence to stop, so that we can really start building and continuing to build on this incredible country, what it has already achieved, to continue the economic development, and we all need to work together closely to move forward. এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে সমর্থন জানিয়েছে জাতিসংঘ। এমনকি দেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে জাতিসংঘ সহ সবার শঙ্কা কেটে গেছে। বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই শঙ্কা কেটে গেছে। নিরপেক্ষ নির্বাচন নিয়েও কারো মধ্যে এখন আর শঙ্কা নেই বলে স্বস্তি প্রকাশ করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও বসেছিলেন না শিক্ষার্থীরা, নিয়ন্ত্রণ করেছেন রাজধানীর সড়কের ট্রাফিক ব্যবস্থা। একই সঙ্গে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। শুধু তাই নয়, বিজ্ঞাপন, ব্যানার, ফেস্টুন অপসারণ সহ মুছে ফেলেছেন অপ্রয়োজনীয় দেয়াল লিখন। তোহা খান তামিমের রিপোর্ট। নোংরা আর অপরিচ্ছন্নতার বিপরীতে শুভ্রতার ছোঁয়া। একই সঙ্গে চলছে রংতুলির আঁচড়ে নানা রকম কথন লেখা। কোথাও স্থান পেয়েছে দেশের মানচিত্র, কোথাও আবার লাল সবুজের প্রিয় পতাকা। বাদ যায়নি আন্দোলনে হারিয়ে যাওয়া সেই মুগ্ধর গল্প।
শুক্রবার ছুটির দিনে ফুটপাত থেকে শুরু করে সবখানেই চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। সড়ক লাগোয়া দেয়ালে সাঁটানো অপ্রয়োজনীয় বিজ্ঞাপন, বিলবোর্ড অপসারণ আর নানা রকম অপ্রয়োজনীয় স্লোগান মুছে ফেলে সৌন্দর্য বৃদ্ধি করছেন শিক্ষার্থীরা। দেশ সংস্কারের অংশ হিসেবে এই কার্যক্রমে অংশ নিতে পেরে গর্বিত তারা। বিউটিফিকেশন কোনো ব্যাপার না, সরকার চাইলেই যে কোনোভাবে সব কিছুর দেখভাল করতে পারে, যেখানে সৌন্দর্যটা মেনটেন করতে পারবে। বাংলাদেশটাকে পুরো একদম সংস্কার করে ফেলবো। এক একজন হচ্ছে এক একটা পেইন্ট করতেছে, কেউ মেধার বিজয় লিখতেছে, কেউ হচ্ছে আমাদের স্বাধীনতা লিখতেছে। এদিকে রাজধানীর বিভিন্ন সড়ক দখল করে দাঁড়িয়ে থাকা গণপরিবহনগুলো শৃঙ্খলার মধ্যে আনতে কাজ করছেন শিক্ষার্থীরা। জোর দবস্তি নয়, সচেতনতা বৃদ্ধি তাদের একমাত্র লক্ষ্য। চেষ্টা করছি যে যাতে পুলিশ আবার ব্যাক করলো তারা যাতে তাদের কাজটা ঠিকমতো করতে পারে। আমরা যেটা করছি তাদের কাছে হয়তো একটু রিকোয়েস্ট করছি, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে দেখেন, দেশটা আমরা যেহেতু নতুনভাবে হয়তো স্বাধীন করেছি বা সংস্কারের দায়িত্ব নিয়েছি, তো এটা আমাদেরই দায়িত্ব এটাকে আবার ঠিক করে আনার। জনগণ অনেক ভালোভাবে আমাদের কোঅপারেট করছে। শিক্ষার্থীরা জানিয়েছেন ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠে এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া হাজারো শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে আন্দোলনে শহীদদের প্রতি শোক প্রকাশ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে খুলনা নগরের শহীদ হাদিস পার্কের শহীদ মিনার বেদিতে শত শত মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণ করা হয়। খুলতে শুরু করেছে রাজধানীর থানাগুলো। কাজ শুরু হয়েছে সীমিত পরিসরে। বাকি সদস্যদের থানায় ফেরার আহ্বান জানিয়ে পুলিশ বলছে জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করবে বাহিনী। এদিকে পুলিশ হেডকোয়ার্টার জানিয়েছে সারা দেশে 361টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মাত্র একদিন আগেও রাজধানীর থানাগুলোর মূল ফটকে ছিল তালা, বন্ধ ছিল সব সেবা কার্যক্রম। তবে একদিনের ব্যবধানে পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন থানায়। শুক্রবার সকাল থেকে খুলতে শুরু করে থানাগুলো। থানায় এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন পুলিশ সদস্যরা। জানান ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছে সবাই। সহকর্মী হারানোর বেদনা নিয়ে কাজ শুরু করে জনগণের আবারও আস্থা অর্জন করতে চান তারা। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না, যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি, একটা চেন অফ কমান্ড কাজ করে। আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। পুলিশের প্রতি যে ক্ষোভ আপনাদের আছে সেটা কিছু ভুল সিদ্ধান্তের কারণে এটা হয়েছে। এই জন্য কিন্তু সমগ্র পুলিশ বাহিনী দোষী না, সমগ্র পুলিশের অধিকাংশ মানুষই দোষী না। পুলিশকে আবার নতুন ফরমেশনে আনার জন্য কাজ করার আপনারা পরিবেশ তৈরি করে আপনাদেরকে দিতে হবে। অতএব আপনাদেরকে সবাই, সুনাগরিক যারা আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্রত্যেকটা থানাকে পুলিশের জন্য কাজের উপযোগী করে দিবেন। পুলিশের সার্বিক কাজ স্বাভাবিক রাখতে সহযোগিতা করছেন সেনাবাহিনীর সদস্যরা। আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে, তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক অনেক অস্ত্র রয়েছে। যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত। এদিকে পুলিশ সদস্যদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষ। এই দেশের আপামর জনগণের চাহিদা এই মুহূর্তে যে সমস্ত থানাগুলি চালু হোক। আমাদের সেনাবাহিনী বাইরে আছেন, পাশাপাশি আমরা সাধারণ জনতা, ব্যবসায়ী, আমরাও ওনাদেরকে সহযোগিতা করব। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা সবার। নিবিড় সাহা, সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে সংখ্যালঘু কমিশন গঠন সহ 4 দফা দাবি তোলেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। কোটা আন্দোলন, এরপর স্বৈরাচারী সরকারের পতনের 1 দফা দাবির সফল আন্দোলনের পর আবারও উত্তাল শাহবাগ।
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা এবং মন্দিরে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি শেষ করে শাহবাগে অবস্থান নেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। রাস্তা অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা। গ্রামে গ্রামে গিয়ে যে মন্দিরগুলো পোড়াতে হচ্ছে, পোড়া নিতেছে, ওরা এর বিরোধিতা করতেছে। এগুলো ওরা কেন করতেছে? স্বাধীন হলে মন্দির কেন পাহারা দিতে হবে? বাবলদের অত্যাচার করতেছে, সেইটার বিচার চাই। আমাদের অধিকার চাই, অধিকার বাস্তবায়ন করতে হবে। এতে নেতারা হামলা ও নির্যাতন বন্ধে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন সহ 4 দফা দাবি তোলেন। জানান স্বাধীন দেশে সবার সমান অধিকার থাকা উচিত, দেশ হোক নিরপেক্ষ। যখন সরকার পরিবর্তনের সময় হয় তখন হিন্দুদের উপর আবর্তন হয়। আমরা চাই রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ ধর্ম চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। রাজনীতিতে যেন ধর্ম বৈষম্য না থাকে, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়বার আমরা স্বাধীন করছি, তৃতীয়বার আর স্বাধীন করতে চাই না। আমাদের দাবি যদি পূরণ না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মসূচি দাবি অনুযায়ী দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা আন্দোলনরতদের। নিবিড় সাহা, সময় সংবাদ। গণহত্যায় দায়ীদের বিরুদ্ধে সঠিক বিচারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সহিংসতা, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে গতকাল গণসমাবেশ থেকে যে কোনো সাম্প্রদায়িক উস্কানি রুখে দেয়া সহ সাধারণ শিক্ষার্থীদের দ্রুত সময়ে পড়ার টেবিলে ফেরার আহ্বান জানানো হয়। অচিরেই দোষীদের বিচারের ব্যবস্থা করে দেশের মানুষের পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করারও দাবি জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকলকে আহ্বান জানাবো, খুনিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে। এই যেই সমস্ত জালেম, যেই সমস্ত দুর্নীতিবাজ, আমার শ্রমিক ভাইরান, এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল, যারা এই সম্পদ টাকা লুট করেছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে, অচিরেই ওদের টাকা ক্লোজ করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সারা দেশে লুটপাট শুরু হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর। গতকাল বিকেলে বিজয়নগর এলাকায় সম্প্রীতি সমাবেশ থেকে এসব কথা বলেন তিনি। বিকেলে শুরু হওয়া ওই সম্প্রীতি সমাবেশে অংশ নেন গণ অধিকার পরিষদের ঢাকা উত্তর দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় বক্তব্যে দলের সভাপতি নুরুল হক নূর র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে দলবাজ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। বিপ্লবের পর যারা লুটপাট করছে, দখল করছে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন, আগামীতে ওরা শেখ হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট এবং দখলদার হবে। র্যাবকে একটি খুনি গুম বাহিনীতে পরিণত করেছে, যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, র্যাবকে বিলুপ্ত করতে হবে। চাকরিচ্যুতদের অধিকতর তদন্ত করে ফের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাদের পরিবার পরিজনরা। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানান তারা। এ সময় তারা বলেন, ঘটনার সময় অনেক সদস্য ছুটিতে ছিলেন, অনেকের কর্মস্থল ছিল রাজধানীর বাইরে, অনেকে সদ্যই চাকরিতে যোগদান করেছিলেন, যারা কেউই এই ঘটনার সঙ্গে বিন্দু মাত্র জড়িত ছিলেন না। কিন্তু তাদের অনেককেই চাকরিচ্যুত করা হয়েছে, অনেককে প্রহসনের বিচারের মাধ্যমে কারাবন্দী করে রাখা হয়েছে আজ
15 বছর যাবৎ বলেও অভিযোগ করেন স্বজনরা। ঘটনার পর একটি তদন্ত প্রতিবেদন তৈরি করা হলেও অধিকাংশই তৎকালীন সরকার আমলে নেয়নি বলেও অভিযোগ তাদের। প্রয়োজনে অধিকতর তদন্ত করে বিনা দোষে সাজা পাওয়া বিডিআর সদস্যদের ন্যায্য বিচার দাবি পরিবারের সদস্যদের। সাংবাদিক হত্যার বিচার, আক্রান্ত গণমাধ্যমের ক্ষতিপূরণ ও গণমাধ্যমকে লেজুর ভিত্তিক রাজনীতির হাতিয়ার মুক্ত করা সহ 13 দফা দাবি জানিয়েছেন সাংবাদিকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় গণমাধ্যম সংস্কার উদ্যোগ। সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জনগণের পক্ষে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তার দাবিও জানানো হয়। সাংবাদিকতাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও রাজনীতির মাঠ কিংবা আন্দোলন সংগ্রামে বরাবরই আক্রমণের লক্ষ্যবস্তু যেন সংবাদ মাধ্যমগুলো। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বারবারই নানাভাবে আক্রান্ত হন সংবাদকর্মীরা। কখনো কখনো ঘটে প্রাণহানির ঘটনাও। এমনকি শাসক ও মালিক পক্ষের অযাচিত হস্তক্ষেপেও স্বাধীন সাংবাদিকতা করতে বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। বাংলাদেশের এখন যে দুর্নীতি, এমন পরিস্থিতিতে সাংবাদিকদের অসংখ্য সংগঠন থাকলেও গণমাধ্যম কর্মীদের অধিকার রক্ষা কিংবা সুরক্ষায় পদক্ষেপ নিতে কার্যত ব্যর্থ তারা। এমন পরিস্থিতির অবসান চায় গণমাধ্যম সংস্কারের উদ্যোগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিক হত্যার বিচার, ক্ষতিপূরণ প্রদান ও গণমাধ্যমকে লেজুর ভিত্তিক রাজনীতির হাতিয়ার মুক্ত করা সহ 13 দফা দাবি জানানো হয়। দাবির মধ্যে রয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচার নিশ্চিত করা, আহত গণমাধ্যম কর্মী ও আক্রান্ত গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেয়া, গণমাধ্যম কর্মীদের জন্য অভিন্ন ওয়েজবোর্ড প্রণয়ন ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, শ্রম আইন অনুযায়ী লভ্যাংশ বন্টন, গণমাধ্যম ও স্বাধীন মত প্রকাশ বিরোধী নিবর্তনমূলক আইনের সকল ধারা বাতিল, আইসিটির ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি আইনের অধীনে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, গণমাধ্যম যেন গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করতে পারে তা নিশ্চিত করা। সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের যেসব মালিক ও নির্বাহীরা গণমাধ্যমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৈরি করেছে, তদন্ত সাপেক্ষ তাদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। গতকাল দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের একদিন পরই দুর্নীতি বিরোধী স্লোগানে ফুঁসে ওঠে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা। শিক্ষার্থীদের বাজার তদারকির সুফল পাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। চাঁদাবাজি বন্ধে তাদের কঠোর অবস্থানের মুখে কমেছে বেশিরভাগ পণ্যের দাম। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এবার বাজার সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। ক্রেতা বিক্রেতা, পণ্যের সরবরাহ সবকিছু আগের মতোই আছে রাজধানীর কারওয়ান বাজারে। শুধু নতুনভাবে যোগ হয়েছে চাঁদাবাজির চাপমুক্ত স্বস্তির পরিবেশ। কারণ এবার বাজার কাঠামো সংস্কারে শুরু হয়েছে এক নতুন আন্দোলন, যার নেতৃত্ব দিচ্ছেন রাজনৈতিক ক্রান্তিকাল উত্তরণে এগিয়ে আসা সেই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শুক্রবার সকাল থেকে বিভিন্ন বাজারে দেখা মিলেছে তাদের সরব উপস্থিতি, যারা বন্ধ করতে চান পরিবহন সহ সব ধরনের চাঁদাবাজি। আমরা সাধ্যমতো চেষ্টা করব যাতে দ্রুত সম্ভব যেন সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। ভোক্তাদের তেমন কোনো অভিযোগ আপাতত পাচ্ছি না যে দাম বেশি, খুব বেশি এরকমটাও না। চাঁদাবাজির বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষার্থীদের শক্ত অবস্থানের প্রভাবও পড়েছে বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে তাই ক্রেতারা জানালেন বেশিরভাগ দরকারি পণ্য তুলনামূলক কম দামে কিনতে পারার স্বস্তির কথা। বাজারে দাম কিছুটা হলেও কমছে, আশা করা যায় যে আস্তে আস্তে পুরোপুরি হয়তো নিয়ন্ত্রণে আসতে পারে। আজকে আমি কিনছি 2 কেজির উপরে মাছ 380 টাকা দিয়ে, সেহেতু অনেক কমই। এভাবে চলতে পারলে পণ্যমূল্য আরো কমবে এমন প্রত্যাশার কথা জানালেন বিক্রেতারাও। যদিও এখনো দাম কমতির কোনো আভাস মেলেনি চড়ে থাকা চালের বাজারে। চালের দামটা এখনো কমে না, চিনির দামটা কমছে, 2 দিনে 5 টাকা কমছে কেজিতে, আটার দাম কমছে 5-7 টাকা কেজিতে, মসুর ডালের দামও স্থিতিশীল আছে, তেলের সরবরাহ বাড়ছে আগের তুলনায়। রুই মাছ, কাতল মাছ ছিল 500, 550,
450, এখন আছে 400, 450। এদিন রাজধানীর শান্তিনগর বাজার তদারকি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি ফেরানোর স্বপ্ন বাস্তবায়ন করতে চায় সংস্থাটি। আমাদের ছাত্ররা এখন এগিয়ে আসছে, তারা আমাদের বাজার মনিটরিং এ সম্পৃক্ত হতে চায়। সিন্ডিকেটের কথা বলা হয়, সিন্ডিকেট এই শব্দটা গত 3 বছরে যতবার উচ্চারিত হয়েছে, হ্যাঁ আমরা ওটি ভাঙতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা, কিন্তু এখন সময় আসছে এই শক্তি নিয়ে আমরা ওটা ভেঙে দিতে চাই। স্বস্তি ফেরা রাজধানীর বাজারের বিক্রেতারা জানান, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়, আর 145 টাকায় নেমেছে ডিমের ডজন। ফরহাদুর রহমান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে সমৃদ্ধ দেশ গঠনে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তাদের। শিবলি আল সাদিকের রিপোর্ট। ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশে। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই যে বাংলাদেশ সরকার যে নতুন গঠন করেছে, আমরা এবং প্রবাসী সবাই ওকে ধন্যবাদ জানাই। ডক্টর ইউনূস খুব একজন ভালো মানুষ, এবং যাতে উনি সহি সালামতে দেশ চালাইতে পারে আমরা এই দোয়া করি। দ্রুত দেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে নতুন সরকারের প্রতি আহ্বান প্রবাসীদের। এত রক্তের বিনিময়ে এত মা আমাদের বাচ্চাদের হারাইয়েছে, তাদের বিনিময়ে আমরা আজকে এই যেটা চেয়েছেন আমরা সেটা আমরা সবাই মিলে সেটা হাসিল করেছি, কিন্তু এগুলাকে এখন রক্ষাবল করাও আপনাদের দায়িত্ব। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের প্রত্যাশা সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়বেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তার নেতৃত্বের প্রতি আস্থা আছে বলে জানান প্রবাসীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে আগামী 10 সেপ্টেম্বর প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস। একই সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থীকে আরও 2টি বিতর্কে অংশ নিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রিপাবলিকান প্রার্থী। এদিকে ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবির। প্রতিটি সমাবেশে গিয়ে একে অপরের সমালোচনা করছেন নেতারা, ছুড়ে দিচ্ছেন একের পর এক চ্যালেঞ্জ। বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে কামালা হ্যারিসকে 3টি বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 4, 10 ও 25 সেপ্টেম্বর তারিখও নির্ধারণ করেছেন তিনি। বিতর্কে অংশ নিতে ট্রাম্প রাজি হয় খুশি কামালাও। এরই মধ্যে নিজের প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যমগুলো বলছে আগামী 10 সেপ্টেম্বর এবিসিতে বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও কামালা। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটি হবে প্রথম মুখোমুখি বিতর্ক। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। এদিকে ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি আগামী নির্বাচনে যদি ট্রাম্প হেরে যান তাহলে সেই পরাজয় তিনি শান্তিপূর্ণভাবে মেনে নেবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বাইডেন। এর আগে 2020 সালের নির্বাচনে পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেননি তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকরা। এতে আহত হয়েছিলেন শতাধিক পুলিশ ও সাধারণ মানুষ। রাহানুল রানা, সময় সংবাদ। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। গতকাল সকালে তার মরদেহবাহী গাড়ি নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সারাদিন অসংখ্য কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের পর সবশেষে এদিন বাম নেতার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দান করা হয় কলকাতার নীলরতন হাসপাতালে। এদিকে বাম নেতার দেহ থেকে সংরক্ষিত কর্নিয়া প্রতিস্থাপনের পর দৃষ্টিশক্তি ফিরে পেলেন 2 ব্যক্তি। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এভাবেই নিজ দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং অসংখ্য ভক্ত সমর্থক সহ সাধারণ মানুষের ঢল নামে। শুক্রবার সকালে P7 থেকে তার মরদেহবাহী গাড়ি নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গের বিধানসভায়। বাইরে ছিল জনতার উপচে পড়া ভিড়। ফুল হাতে প্রিয় মানুষকে কাছ থেকে দেখতে দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেও দেখা যায়। খুবই শোকাহত, আমাদের অভিভাবক চলে গেলেন। আজ অব্দি তো আমি কারোর মুখে এই কথাটা শুনতে পেলাম না যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। যুবকদের জন্য বুকবাজি এই কথাটা উনি ছাড়া আর তো কেউ বলতে পারলেন না। বিধানসভা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহবাহী শকট নিয়ে যাওয়া হয় আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে। সেখানেও রাজনৈতিক সতীর্থরা শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষ বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ ইচ্ছা অনুযায়ী চিকিৎসা ক্ষেত্রে গবেষণার জন্য এদিন বাম রাজনীতিকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দান করা হয় কলকাতার নীলরতন হাসপাতালে। এর আগে বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত কারণে দক্ষিণ কলকাতার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই বাম নেতা। ওই দিনই তার দেহ থেকে সংরক্ষিত কর্নিয়া প্রতিস্থাপন করা হয় দুজন অন্ধ ব্যক্তির চোখে। এতে চোখের আলো ফিরে পেয়েছেন তারা। কয়েক বছর আগেই বুদ্ধদেব ভট্টাচার্য তার দেহ ও চক্ষু দান করেন। মরণোত্তর এই দেহদানের ঘটনাকে রাজনীতিকদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত বলেও মনে করছেন অনেকেই। 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন বিভিন্ন সময়ের নির্বাচিত বিধায়ক। জ্যোতি বসুর মন্ত্রিসভার তথ্যমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী থেকে 2000 সালে পূর্ণ মুখ্যমন্ত্রী। পরে টানা 11 বছর মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ বুদ্ধদেব ভট্টাচার্য লিখতেন রাজনৈতিক নিবন্ধ, বিশ্লেষণও। ক্ষমতাধর ব্যক্তি থাকার সময়ও খুব সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত ছিলেন তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ। দিনের ম্যাচ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ এ দল। পরিবর্তনের স্লোগান এবং তার বাস্তবায়ন এই সফর থেকেই শুরু করতে চায় ম্যানেজমেন্ট। পাকিস্তানের সুইং আর বাউন্সিং কন্ডিশন কাজে লাগিয়ে পেসারদের জন্য এই সিরিজ অভিজ্ঞতা সমৃদ্ধের দারুণ সুযোগ বলছেন তারা। নতুন প্রত্যাশায় ভোরের সূর্য ফুটেছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর সর্বত্রই সংকট কাটছে দ্রুত, স্বস্তি ফিরেছে ক্রিকেটেও, এমন ছবি যেন তারই জানান দেয়। জাতীয় দলের আদলে এ দলের পাকিস্তান সফর, দুটো 4 দিনের ম্যাচ আর 3টা ওয়ানডে, 15 ক্রিকেটার সঙ্গে কোচিং স্টাফ, এ এক ভিন্ন মুহূর্ত। তবে গেল কদিন যা কিছু হয়েছে তার প্রভাব কিছুটা হলেও পড়েছে ক্রিকেটারদের মানসিকতায়। তবুও মাঠের ক্রিকেটে মনোযোগের পুরোটা দেওয়ার প্রত্যয়। আমি শিওর যে আমাদের পলিটিক্যালি কোনো আসলে ইম্প্যাক্ট পড়ে না সাধারণত ক্রিকেটের মধ্যে, বিকজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। এ দলের হয়ে দুটো 4 দিনের ম্যাচ খেলবেন দুই সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক, মুমিনুল। খুবই বড় অপরচুনিটি বাংলাদেশ টিমের জন্য, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে ন্যাশনাল টিম খেলতে যাবে সেখানে আমাদের এ টিম আগে যাচ্ছে। ঐতিহাসিকভাবে পাকিস্তানের উইকেট পেসারদের জন্য যেন স্বর্গরাজ্য। রুয়েল, রেজাউর রহমান রাজা, তানজিম সাকিব, হাসানদের জন্য নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধের দারুণ এক সুযোগ। পাকিস্তানের উইকেট সবসময় পেসারদেরকে একটা বাড়তি সহযোগিতা দিয়ে থাকে এবং সেই জায়গাটা আমার মনে হয় তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি টু ন্যাশনাল টিমের আপনার যারা আছে এবং ন্যাশনাল টিমের বাইরে যারা আছে তারা যারা প্রেশারটা ক্রিয়েট করতে পারে। আমার মনে হয় যে এই প্লেয়ারদের জন্য বেশ সুযোগ, মানে ছেলেদের জন্য যারা নিজেদেরকে ইন্টারন্যাশনালি তৈরি করতে পারবে। শনিবার ইসলামাবাদ পৌঁছে পরদিনই অনুশীলন শুরু করবে বাংলাদেশে দল। 2 ম্যাচ সিরিজের প্রথম 4 দিনের ম্যাচ মঙ্গলবার, ওয়ানডে সিরিজ শুরু 26 আগস্ট থেকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ঘরের মাঠে নারী বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশে চলমান অস্থিরতার মাঝে নিরাপত্তা ইস্যু ছাড়াও বড় মাথা ব্যথার কারণ বিসিবি কর্তাদের দেশ ছেড়ে পালানো। সভাপতি নাজমুল হাসান পাপন সহ নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল কিংবা নীতি নির্ধারণী মহলের অধিকাংশ সদস্য না থাকায় এই মেগা ইভেন্ট হাতছাড়ার শঙ্কায় বাংলাদেশ। অস্থিরতা আর অনিশ্চয়তায় সরকারবিহীন 4 দিনের পর আপাতত স্বস্তি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস। এখন তাই অপেক্ষা স্বাভাবিক জীবনের।
জনগণ সাধারণ জীবনে ফেরার অপেক্ষায় থাকলেও বিসিবির ভবিষ্যৎ অনিশ্চিত। সরকারের পালা বদলে বড় পরিবর্তনের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। গা বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন নীতি নির্ধারণী মহলের বেশ কিছু কর্তা ব্যক্তি। বিসিবি সভাপতি কিংবা নারী উইংয়ের চেয়ারম্যান সবাই আপাতত আত্মগোপনে। গা ঢাকা দিয়েছেন আওয়ামীপন্থী আরো অনেক কর্তারা। অথচ ঘরের মাঠে মাস দুয়েক পরেই অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপ। এত বড় মেগা ইভেন্ট শেষমেশ হাত থেকে ফসকে যায় কিনা সে শঙ্কাও বাড়ছে। শেখ হাসিনা পতনের পর থেকেই খোঁজ নেই অধিকাংশ বিসিবি কর্তার। এমনকি দেশে যারা আছেন তাদের সঙ্গেও যোগাযোগ করছেন না এসব পালিয়ে যাওয়া কর্তারা। রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন প্রভাব বিস্তার করা কর্তারা আদৌ দেশে ফিরবেন কিনা সে ব্যাপারেও প্রশ্ন থাকছে। তবে দেশে থাকা হাতে গোনা দু একজন বোর্ড কর্তারা বিশ্বকাপ আয়োজনের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ। দেশের চলমান পরিস্থিতি মাথায় রেখে নিরাপত্তা চেয়ে এরই মধ্যে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। সে চিঠির উত্তর না এলেও আইসিসির অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। নিরাপত্তা নিয়ে অস্থিরতা না কমলে হোস্ট হিসেবে নাম কাটা পড়তে পারে বাংলাদেশের। আগামী শনিবার ভেন্যু নিয়ে নতুন সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। তবে মাত্র 2 মাস আগে নতুন আয়োজক খুঁজে পাওয়াটাও কঠিন হবে আইসিসির জন্য। শ্রীলঙ্কায় অক্টোবরে বৃষ্টির প্রভাব আর ভারতে পাকিস্তানের সফর নিয়ে অনিশ্চয়তা। আরব আমিরাত আপাতত বিকল্প মনে হলেও এত কম সময়ে তারা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিতে পারবে কিনা সে ব্যাপারেও প্রশ্ন থাকছে। 10 দল, 23 ম্যাচ আর 18 দিন, দুটি ভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় বাংলাদেশ। শেষ মুহূর্তে এই মেগা ইভেন্ট হাতছাড়া হলে আর্থিক লোকসান তো হবেই, পাশাপাশি বিশ্ব ক্রিকেটে বাঘিনীদের ইমেজও ক্ষতিগ্রস্ত হবে। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় ফুটবল ফেডারেশন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন তিনি। এছাড়াও বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানের পদ থেকেও পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী। কোটা আন্দোলনের পর ক্ষমতার পালাবদল, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার সরকার পরিবর্তনের পর থেকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস। সালাউদ্দিন ছাড়াও তালিকায় ছিলেন নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ ও সালাম মুর্শেদী। তবে সেই দাবি জোরালো হওয়ার আগেই নিজে থেকে দায়িত্ব ছেড়ে দিলেন সালাম মুর্শেদী। সভাপতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সিনিয়র সহসভাপতি ছাড়াও তিনি বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও সালাম পদত্যাগ করেছেন। যত সময় ফিফার সিদ্ধান্ত না নেবে। 2008 সাল থেকে বাফুফের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন সালাম মুর্শেদী। দায়িত্ব পালনকালে নানা কারণে বিতর্কের জন্ম দেন তিনি। দেশের ফুটবলকে ধ্বংসের পেছনে বরাবরই সালাউদ্দিন ও তার কমিটিকে দায়ী করে এসেছে সমর্থকরা। তবে কোনো কিছু গায়ে না মেখে ক্ষমতার দম্ভে মাটিতে পা পড়েনি সালামের। বহাল তবিয়তে ধরে রাখেন দায়িত্ব। সবশেষ গেল বছর 14 এপ্রিল বাংলার নববর্ষের দিনে আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা 2 বছর নিষিদ্ধ করেছিল বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। আর্থিক অনিয়মের সময় সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটির প্রধান ছিলেন। নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারায় এবছর 23 মে সালাম মুর্শেদীকেও 10,000 সুইস ফ্রাঙ্ক বাংলাদেশি মুদ্রায় প্রায় 13 লাখ টাকা জরিমানা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মূলত বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফার দেয়া অর্থের অনিয়মের কারণেই এই জরিমানা করা হয়েছিল তাকে। সে সময় বড় গলায় সব অভিযোগ অস্বীকার করেছিলেন সালাম। তবে সরকার পরিবর্তনের পর জায়গা নড়বড়ে হয়ে যাওয়ায় সরে গেলেন তিনি। বাফুফে ছাড়াও সালাম মুর্শেদী খুলনা 4 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। সালাম মুর্শেদীর পর এবার সালাউদ্দিনের চেয়ার নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আগামী অক্টোবরে নির্বাচন হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। পারভিন আক্তার, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রুলিং, ছাত্র আন্দোলনে প্রতিটি গুলির বিচার হবে, নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত। বৃষ্টি মাথায় নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।